আশেপাশে তো সরকারি অনেক গুলো ডিপার্টমেন্ট আছে, তারা কি কখনো নোটিস করেছিল যে আপনাদের তথ্যে কি আসে যে এইখানে এই জাতীয় একটা গ্রুপ আছে যারা দেশের ভিতর রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র করছে? এটা আসলে প্রথম দিকে ওইভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল না। ওটা প্রথম দিকে ছিল শুধুমাত্রই পাহাড় কেটে প্লট বিক্রির একটা বিচ্ছিন্ন এলাকা। র্যাবের একজন কর্মকর্তা মারাই গেলেন, তা আপনারা সাহস করলেন কিভাবে? শুধু দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের পডকাস্ট আয়োজনে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। নাজিমুল হক আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা আজকে জঙ্গল সলিমপুর নিয়ে বেশ কিছু কথা বলবো। এটি কেন এত আলোচিত, কেন এত সমালোচিত এবং সরকারের কয়েকটি বাহিনী কেন এখনও পর্যন্ত সেখানে আসলে বারবার ব্যর্থ হচ্ছে, সেই সব বিষয়ে আলোচনা করব। কারণ সরকারের সাম্প্রতিক সময়ে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে অভিযান পরিচালনা করেছে বা এখনও করে যাচ্ছে, তার সেই আভিযানিক দলের একজন অন্যতম সদস্য, খুবই গুরুত্বপূর্ণ সদস্য নাজিমুল হক আমাদের সঙ্গে আছেন। আমরা চলুন তার সঙ্গে কথা বলি। নাজিমুল হক, কী অবস্থা? আসলে শুরু থেকে যদি আমাদেরকে বলতেন যে এই যে জঙ্গল সলিমপুরের ইতিহাস এবং এ পর্যন্ত যদি একটু দর্শকদেরকে বলতেন, শুরুটাকে থেকে শুরু করে যে আসলে আলী আক্কাসটাকে 90 দশকে আমরা যতদূর জানি যে তিনি আসলে সেখানে বসতি গড়েন এবং ক্রমান্বয়ে একজনকে অবৈধভাবে সেখানে বসবাস করার অনুমতি দেন, সেই প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে একাত্তর চ্যানেলের যত দর্শক আছে তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি যদি জঙ্গল সলিমপুরের ইতিহাসটা এভাবে বলি, তাহলে এটার গোড়াপত্তন হয়েছিল আলী আক্কাস ও লাল বাদশাহ নামে দুজন ব্যক্তির হাতে। লাল বাদশাহ একদিক থেকে শুরু করেছিল, অন্ধ কলোনির ওদিক থেকে, আর আলী আক্কাস শুরু করেছিল ছিন্নমূলের যে শুরুটা বায়েজিদ লিংক রোডের এখান থেকে। তো যা হয়, একই জায়গায় দুজন ব্যক্তি একই কাজে থাকলে কেউ সফল হয়, কেউ একটু কম সফল হয়। তা আলী আক্কাস খুব দ্রুত গ্রো করে এবং সে মোটামুটি তার ওখানে জমি বিক্রির, প্লট বিক্রির এবং ওই যে পাহাড় কেটে মাটি বিক্রির এই ব্যবসাটা বেশ চাঙ্গা করে ফেলে। কিন্তু এতটা এই যে লাল বাদশাহ ছিল সে করতে পারে নাই। সে অল্প একটু জায়গার ভিতরে একটা ছোট রাজত্বে সে আটকা পড়ে আছে, এখনও আছে সে। এরপরে পরবর্তীতে ধাপ আলী আক্কাসের এই আপনারা জানেন যে সন্ত্রাসীদের মধ্যে একটি লিজেন্ডারি ফর্মুলা থাকে, একের পর এক তারা একজনের হাল আর একজন ধরে। তো আলী আক্কাসের পরে যে এসে আবির্ভূত হয় আলী আক্কাসের মৃত্যুর পরে, সেটা হলো ডাকাতি ইয়াকুব ও লোকমান নামে দুজন। লোকমান অবশ্য এখন মৃত, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। ঠিক একই প্রক্রিয়ায় এই লোকমান এবং ইয়াকুবের পরে যে থার্ড ফেজে যে চলে আসে লাইমলাইটে, সে হলো মশিউর। মশিউর বেশ বড় একটি দল গঠন করে এবং সেই দলে গফুর মেম্বার, গাজী সাদেক, আলামিন, রিপন, সিটি আরিফ, কাউসার, এরকম বেশ বাঘা বাঘা কিছু সন্ত্রাসীর সেই দলের জায়গা হয়, বা সেই দল থেকে এরাই বেসিক্যালি লিড দিয়েছিল মশিউরকে সামনে রেখে। তো মশিউর বেশ কয়েকবার অ্যারেস্ট হয়েছে এর মধ্যে, এমনকি সেই মুহূর্তে চট্টগ্রাম জেলে আটকও আছে। আর আপনারা যে ইয়াসিনের ইয়াটা সবাই জানেন, সে বেসিক্যালি 11 সাল 14 সাল থেকে এই জঙ্গল সলিমপুরকে আপনি যদি জিওগ্রাফিক্যালি সমানভাবে দুটো ভাগ করেন, একটা অংশের নাম ছিন্নমূল, একটা অংশের নাম আলীনগর। তো এই আলীনগরের গোড়াপত্তনটা ইয়াসিনের হাতেই। তো ইয়াসিন ওখানে ওই একইভাবে এদিকের দেখা দেখি, এলাকাটা অনেক বড়, সেখানে সে শুরু করে, পাহাড় কাটা শুরু করে, তারপরে অবৈধভাবে প্লট বিক্রি শুরু করে। তাদের প্লট বিক্রি, তাদের নিজস্ব একটা ভূমি অফিস ছিল, সেখানে আমরা অপারেশনের সময় একটা ভূমি অফিস, এই জঙ্গল সলিমপুরের ভেতরে আমরা একটা ঘর দেখতে পাই, সেখানে সাইনবোর্ড ছিল ভূমি অফিস। তা আমরা খুব বিস্মিত হই যে এই ভেতরে ভূমি অফিসটা কোথা থেকে আসলো। তা আমরা জানতে পারি যে ওই ভূমি অফিস আমাদের বাইরের একটা ভূমি অফিসের মতো যেমন লোক থাকে, ওখানেও লোক ছিল, ওখানে দলিল হতো, ওখান থেকে সব কিছু হতো। এবং যারা একটু কম বোঝে বা ইলিটারের, তারা আসলে ওই দলিল দেখে, ওই ভূমি অফিস দেখে মনে করতো যে তার সব কিছুই সঠিক আছে। এই জন্য আমরা আসলে বলি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, সে ওর ভেতরে ভূমি অফিসটা কোন সময়
আসলে ওরা নিজেরা স্থাপন করে? এই সময়কালটা ওইভাবে জানা যায় না, তবে আমরা যখন অপারেশন করি আমরা ভূমি অফিস লেখা একটা অফিস উদ্ধার করি এবং আমরা একটু অবাক হয়েছিলাম যে সেটা ভূমি তো অফিস 26-এ, 26-এ। কিন্তু 26-এর আগেও তো চলেছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা এটা কারো নজরে আসে না? এটা কিসের ভূমি এটা অফিস? আসলে নজরে আসার সুযোগ ছিল না। এই জন্য আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি বলি, এই জঙ্গল সলিমপুর আপনি যদি দৈর্ঘ্যের প্রস্থে 3.5 কিলো 4 কিলো ধরেন, এই 4.5 কিলো ভেতরে শুধুমাত্র 100 মিটার পর্যন্ত যাবার অধিকার ছিল। কারণ ওখানে প্রতিটি পাহাড়ে পাহাড়ে চৌকি ছিল, টহল চৌকি, পাহারা হতো, দূরবীন দিয়ে দেখা হইতো, সশস্ত্র লোক ছিল। এই 100 মিটার পর থেকে আর ওখানে কারো প্রবেশাধিকার ছিল না। তাদের নিজস্ব কিছু সিটিজেন কার্ড বা আইডি কার্ড যাই বলেন তৈরি করা ছিল, ভেতরে যারা বসবাস করতো তাদের সেই কার্ড ছিল। ওটা কি শ্রীলঙ্কার জাফনার মতো, জাফনা যে এলটিটি? অনেকটা এরকম, অনেকটা এরকম। ওই আইডি কার্ড ছাড়া ওই ভেতরে প্রবেশাধিকার ছিল না। এবং আপনারা ঘটনাচক্রে জানেন যে এই বছরের 9ই মার্চ যে র্যাবের যে একটা অভিযানে সেখানে আমরা একটু কর্মকর্তা, সেটা ওই 100 মিটার সামনেই ওই সমস্যাটা হয়েছিল। ভেতরে আসলে হতোটা কি? আমি অভিযানের আগে যদি ধরে নিই, আপনার ইনভেস্টিগেশনে কি কি পেয়েছেন যেটি আসলে খুবই চাঞ্চল্য সৃষ্টি করে, যে কি করে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হয়? আমাদের এই অভিযানের আগে আমরা তথ্য সংগ্রহ করেছিলাম, ইন্টেলিজেন্স কালেক্ট করেছিলাম। সেখান থেকে আমরা যেটা পাই সেটা হলো, তারা এই জঙ্গল সলিমপুরে আপনি যদি একটা পেরিফেরি কল্পনা করেন, চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের প্রত্যেকটা টপেই তাদের একটা চেকপোস্ট ছিল, ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ার থেকে তারা অবজার্ভ করতো আশপাশে কেউ আসছে কিনা, এবং ভেতরের কোনো নাগরিক বা তাদের যে মানুষ, তাদের মধ্যে আবার আমরা বাইরের কোনো ভালো মানুষ চলে আসলাম কিনা সেটাও তারা খুঁজে বের করতো। আর সেসব জায়গা ছিল সশস্ত্র পাহারা, কারণ আমরা যেদিন অপারেশনটা সংগঠিত করি সেদিন সর্বপ্রথম আমরা এই পাহাড়ে লোক উঠাই এবং তাদের ওয়াচ টাওয়ারগুলোকে আমরা কলাপস করি, এরপরে আমরা ভেতরে প্রবেশ করি। এটা তো আপনার অভিযান থেকে শুরু করলেন, এই যে বলছেন ওয়াচ টাওয়ার, তারা সশস্ত্র পাহারা বসায়, আসলে আইন শৃঙ্খলা বাহিনী তখন কি করেছিল? মানে এইটা আপনারা তো এই একটা অভিযানের কথা বললেন 2026-এ এসে, তো আমি যতদূর জানি যে এর আগেও অনেকবার অভিযানের অ্যাটেম্প নেয়, তো ওগুলো ব্যর্থ হয় কি কারণে? এবং ওই ইনপুটগুলো যে এখানে কি কি কারণে ব্যর্থ হচ্ছে, এই রিপোর্টগুলো কি পুলিশ সদর দপ্তর বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে দিত না, যে এইভাবে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র চলছে? ভেতরে আসলে তথ্য যে কি চলছে এইটাই, তথ্যটা তো বাইরে আসার সুযোগ ছিল কম। কারণ একে তো আমাদের ভেতরে যাওয়ার মতো সেরকম সুযোগ ছিল না, দুয়ে তাদের ভেতরের মানুষগুলো বাইরে এসে এগুলো বলতো না, কারণ এটা তাদের স্বার্থ সংশ্লিষ্ট। আর একই সাথে আমাদের অতীতে যে অভিজ্ঞতা থেকে দেখেছি বা আমি যে তথ্য সংগ্রহ করেছি, ভেতরের তথ্য যদি কেউ বাইরে ফাঁস করতো তার জন্য খুব কড়া শাস্তি বরাদ্দ ছিল। এই জন্য কেউ এরকম ফাঁস করতো না, ভেতরের খবরটা জানাও যেত না। কিন্তু আগের যে অভিযানের কথাগুলো বললেন, আগের অভিযান হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু সফলতা ব্যর্থতা শব্দটা বলবো না, কিন্তু এরকম আজকে আমরা যেভাবে অকুপাইড করতে পেরেছি, ভেতরে ঢুকে আমরা পুরো জায়গাটা নিয়ন্ত্রণ নিতে পেরেছি, দুটো চারটা ক্যাম্প বসাতে পেরেছি, বা এখন আমাদের সাথে লোকাল পাবলিকের ভালো যোগাযোগ আছে, এইটা আগে হয়নি। এটা অনেকগুলো কারণেও হয়নি। সেটা তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে ওই লোকাল নারী এবং শিশুকে দিয়ে একটা মানব ঢাল তৈরি করা হতো। ভিতরে ওরা কি কি করতো যদি একটু বলতেন দর্শক, তাদের কি কি করতো যেগুলো মানে চাঞ্চল্য সৃষ্টি করার? তাদের যে স্বাভাবিক জীবনযাপনের, আমি যদি বলি এভাবে, তাদের ভেতরে প্রবেশের জন্য কার্ড দরকার ছিল, কার্ড ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না, এটা প্রথম কথা। ভেতরে তাদের যে ঘরবাড়িগুলা, সেই ঘরবাড়িগুলা আমরা আমাদের ইন্টেলিজেন্স এবং পরবর্তী বিভিন্ন তথ্য থেকে যেটা পেয়েছি, যে ওই ভেতরে বিভিন্ন এলাকার, বাংলাদেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসী গোষ্ঠী ওখানে বসবাস করত। কারণ তারা নিরাপদ, ভেতরে তো কেউ যাচ্ছে না, কোনো পুলিশ বা কেউ যাচ্ছে না, তাদেরকে ধরেও আনতে যাচ্ছে না। আমরা ওখানে জেনেছি প্রচুর ওয়ারেন্টেড আসামি বসবাস করত, যাদেরকে বাইরে পাওয়া যেত না। তারপরে বাইরে থেকে প্রচুর মানুষকে, ব্যবসায়ীদেরকে নিয়ে এসে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হতো। এরপরে মাদকের একটা বড় জায়গা ছিল, ওটা এসে ওখান থেকে ডিস্ট্রিবিউশন হতো সব জায়গায়। এরপরে ওখানে অস্ত্র রাখা ছিল, দামি দামি ভারী ভারী অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো তারা বিভিন্ন জায়গায় ভাড়ায় খাটাতো। এবং আপনারা জানেন যে ওটা চট্টগ্রাম মহানগর থেকে একেবারেই কাছে, 5 মিনিটও লাগবে না তাদের চট্টগ্রাম শহরে ঢুকতে। তো চট্টগ্রাম শহরে তারা যে অপারেশন করে আবার চলে আসতো,
তাদের এটা একটা নিরাপদ আশ্রয়, একটা হাব তৈরি করে। বাসা ভাড়াটা সম্পর্কে যদি বলতেন, আপনি বলছিলেন যে আমাকে বাসা ভাড়াটা যদি এভাবে বলি যে ওই আপনি বাইরে যে একটা বাসা ভাড়া করলে যদি স্ট্যান্ডার্ড ধরি 10,000 টাকা, তো ওই জিনিসটাই ওখানে 20,000 টাকা ভাড়া। কারণ ওই সন্ত্রাসীদের যে একটা অভয় আশ্রম ছিল, তারা থাকতে পারতো, তাদের তো আসলে টাকার অভাব ছিল না। সবচেয়ে মজার বিষয়, আমরা যদি চট্টগ্রাম, গ্রেটার চট্টগ্রামের কথা বলি, নোয়াখালী, লক্ষ্মীপুর বা যে কোনো ব্রাহ্মণবাড়িয়া, হয়তো পুলিশ আমরা একজন আসামিকে ট্র্যাক করতে করতে দেখতাম তার লাস্ট লোকেশন জঙ্গল সলিমপুর, এরপর সে আর নাই। তার মানে তাদের সবার পালানোর জায়গা ছিল, এটাও একদম আশ্রয়স্থল ছিল এটা। আর তারা ওইটাকে তৈরিও করে রেখেছিল ভেতরে। এখনও অতটা নেটওয়ার্ক নাই, তখন তো একেবারে জিরো ছিল। আর রেস্টুরেন্ট ছিল, হোটেল রেস্টুরেন্ট ভেতরে, ভেতরে ভেতরে সবই আছে। আর জনসংখ্যা কত ছিল, ওদের কাজ কি ছিল, পেশা কি ছিল মানুষের? ভেতরে জনসংখ্যা এই মুহূর্তে 2 লক্ষর মতো আছে। এটা ধীরে ম্যাক্সিমামের পেশা কি? ধীরে ধীরে গ্রো করেছে। ম্যাক্সিমামের পেশা বলতে একটা বড় অংশের পেশা হলো ডে লেবার বা গার্মেন্টস ওয়ার্কার বা এই ধরনের। তাদের মেয়েরা আশপাশে গার্মেন্টসে যায়, কাজ করে, আবার বাইরে লেবারেরও কাজ করে, আবার একই সাথে শুধুমাত্র সন্ত্রাসী কাজ এরকম পরিবারও আছে, যে তাদের কাজ শুধু সন্ত্রাসের কাজগুলো করা, মাদকের সাথে ব্যবসা করা, এরকমও আছে। এটা কি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ব্যবহার করতো তারা? আমার বিদ্যুৎটা পেতো কোথায়? বিদ্যুতের ব্যাপারটা, হ্যাঁ, তারা যেভাবে হোক ধীরে ধীরে আমাদেরই বিদ্যুৎটা হয়তো তারা ব্যবস্থা করেছে। এটা আসলে তাদের। আচ্ছা, এই জমিটা হলো সরকারি খাস, একটা বিদ্যুৎ মিটার নিতে হলে যে জমির মালিকানা দেখাইতে হয়, তারপরে মিটারটা পাওয়া যায়। আমি যতদূর জেনেছি ওখানে 24টা মিটার আছে, তো 24টা মিটারের মালিককে ও কি করে খাস জমির মালিকানা পেল? মানে এই প্রক্রিয়াটা কি? এইটা আসলে বিদ্যুৎ বিভাগের বিষয়, তো আমরা এভাবে উত্তর দিতে পারবো না, আমাদের ওইভাবে স্টাডিও নাই। কিন্তু এটুকু জানি যে ভেতরে বিদ্যুৎ চলছে। আমরাও এই জনগণের দুর্ভোগের কথা ভেবে এখন পর্যন্ত বিদ্যুতের বিষয়ে আমরা কোনো পজিটিভ বা নেগেটিভ কথা বলিনি। গ্যাস সংযোগ? গ্যাস সংযোগ কোথাও কোথাও দেখা যাচ্ছে, তারা ওটা কিভাবে পেয়েছে এটাও আমার জানা নেই আর কি। এটা 90 দশক থেকে এখনো পর্যন্ত, আমি যদি 90 দশক ধরি, প্রায় 34 বছর, 40 বছরের কাছাকাছি একটা সময়। আশেপাশে তো সরকারি অনেক গুলো ডিপার্টমেন্ট আছে, তারা কি কখনো নোটিস করেছিল যে আপনাদের তথ্যে কি আসে যে এইখানে এই জাতীয় একটু গ্রুপ আছে যারা দেশের ভিতর, রাষ্ট্রের ভিতর আরেকটি রাষ্ট্র করছে? এটা আসলে প্রথম দিকে ওইভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল না। ওইটা প্রথম দিকে ছিল শুধুমাত্রই পাহাড় কেটে প্লট বিক্রির একটা বিচ্ছিন্ন এলাকা শহর থেকে। এখন শহর যেমন এক্সটেনশন হয়ে বাইজিৎ পর্যন্ত গিয়েছে, তখন তো ওরকম ছিল না। এলাকাটা একেবারেই বিরান ছিল। আসলে ওখানে কে যে উঠে পাহাড়ে একটু ঘর করছে এটা তো দেখার হয়তো মানুষ ছিল না। যেমন এখনও যদি আমরা বলি, অনেক জায়গায় অনেক উদ্বাস্তু পরিবার খোলা জায়গা পেলে একটা ঘর তুলে ফেলে থাকে, বসবাস করে, ওটা ওরকমভাবে হয়তো কাউন্ট ছিল। এটা বেসিক্যালি নজরে আসে আলী আক্কাস এবং ওই লাল বাদশার অ্যাক্টিভিটিসের পর থেকে। তা তখন হয়তো ওই যে জমি দখল এবং খুব সামান্য আকারে এগোচ্ছে, এরকমই একটা বিষয় ছিল। আর সরকারি ডিপার্টমেন্ট দেখেছে কি দেখেনি এটা তো আসলে ভালোভাবে বলতে পারবো না। তবে আমাদের যে ইনফরমেশন স্টাডি, আমরা দেখেছি যে 2008-09 সাল থেকে বেশি করে এটা একেবারেই সন্ত্রাসের একটা রাজত্ব তৈরি হয়। এবং আপনি যদি ধরে নিতে পারেন চট্টগ্রাম বিভাগের সন্ত্রাসীদের একটা পকেট ছিল এটা। যদি কোথাও সন্ত্রাসের প্রয়োজন হতো, এখান থেকে সন্ত্রাসী যেত, এখান থেকে অস্ত্র যেত। তার মানে তারা তো রাজনৈতিকভাবে ব্যবহার হতো। তার মানে সে সময় যারা রাজনীতিবিদরা ছিল বা প্রভাবশালী যারা ছিল, তারাও হয়তো ব্যবহার করতো কিনা এরকম হতে পারে, এটা অসম্ভব না। আর ওইখানে আশেপাশে যেহেতু খাস জমি, কারো কোনো বন্দোবস্ত বা কোনো লিজ টিজ নেওয়ার ব্যাপার আছে? জেলা প্রশাসন থেকে বিগত 17 বছরের সময় নানানজন লিজ নিয়েছে এবং তারাই আসলে পৃষ্ঠপোষকতা করেছে, এরকম কোনো বিষয় কি আছে? এইটা লিজের বিষয়টা আমাদের যেহেতু না, আমরা তো আসলে লিজের দেইও না বা এটার তথ্য সংরক্ষণও করি না। এই বিষয়টা আমার কাছে ভালো উত্তর নেই। আমার কাছে অপরাধী এবং অপরাধ জগতের যথেষ্ট তথ্য আছে। এখন আসি আমরা, যে আপনারা কখন মনে করলেন যে এটা একটা একেবারে সাঁড়াশি অভিযান করা উচিত এবং প্রস্তুতিটা কিভাবে নিলেন যদি একটু বলতেন আর কি? আমি যদি আমার দিক থেকে বলি, আমি নভেম্বরের শুরুতে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে জয়েন করি। তো এমনি আমার চাকরির একটা অভ্যাস, আমি কোথাও গেলে ওখানে একটু ক্রিমিনাল স্ক্যানিং করি, যে এই এলাকাটার সব থেকে বড়
হাই প্রায়োরিটি ক্রাইমগুলো কোনটা। যেমন আমি এর আগে বরিশাল বিভাগে ছিলাম, ওখানে আমার চোখে আমার স্ক্যানিংয়ে পড়েছিল সবচেয়ে হাই প্রায়োরিটি ক্রাইম হলো ডাকাতি। তা আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে ডাকাতিকে একদম শূন্য করে ফেলেছিলাম। এটা বরিশালবাসী, বরিশাল বিভাগবাসী খুবই প্রেস করেছে আমাদের। তো আমি একইভাবে এখানে এসে বসে প্রথম যখন স্ক্যানিং করলাম, দেখলাম যে এখানে 3টা ক্যান্সার জোন। একটা হলো জঙ্গল সলিমপুর, একটা হলো রাউজান ডাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি নিয়ে একটা বেল্ট, আর থার্ড হলো কক্সবাজারের ইয়াবা এবং কিছুটা মানব পাচার। তো এরপরে আমি কাজ শুরু করি, আমার মতো করছিলাম। আমি বিভিন্ন সিনিয়র স্যারদের সাথে আলাপ করছিলাম, স্যাররা খুবই আন্তরিক ছিলেন, আমাকে খুব উৎসাহ দিচ্ছিলেন, এটা নিয়ে কাজ করো, এই সন্ত্রাস এবং অপরাধ নির্মূল করতে হবে, এটা গভর্নমেন্টেরও ফার্স্ট প্রায়োরিটি। এভাবে আমি বেশ আগাচ্ছিলাম। ইন দি মেন টাইম জানুয়ারি মাসের 9 তারিখে র্যাবের একটা অভিযান হয়। অভিযানে একজন ডিএমডি সাহেব মারা যায় ওদের হাতে, 3 জন খুব সিভিয়ার ইনজুরি হয়। এরপর থেকে মোটামুটি আপনি বলতে পারেন যে রাষ্ট্রসহ আমাদের প্রশাসনিক সব জায়গায় এটা নিয়ে খুব আলোড়িত হয়, কথাবার্তা হয়। তখন আমার এই এতদিনে যে চেষ্টাটা চলছিল, কাজ চলছিল, এটা আসলে মিলে যায়। আমিও চাচ্ছি একটা পরিষ্কার হোক অভিযান বা একটা ভালো কিছু হোক। একই সময় সরকার এবং প্রশাসন থেকে মনে করলো যে এটা এখনই অ্যাড্রেস করা প্রয়োজন। তো দুটো মিলে গেল, আমরা মোটামুটি অভিযানের ব্যাপারে প্রস্তুতি নিলাম। এ সময় আমাদের তৎকালীন সময় যে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি স্যার ছিলেন, আহসান হাবিব পলাশ স্যার, উনি এখন র্যাবের ডিজি স্যার আছেন, তিনি এবং এখনকার যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্যার ডক্টর জিয়া স্যার এবং তৎকালীন ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান এবং এখনকার যে র্যাবের সিও, সবাই আমরা একটা মিটিংয়ে বসলাম। বসে আমরা সবাই খুব পজিটিভ ছিলাম। তখন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ছিল, চট্টগ্রাম জেলার ডিসি সাহেব ছিলেন, মোটামুটি কনসার্ন সব সংস্থার প্রধান ছিলেন। তো বসার পরে মোটামুটি সবাই এটাকে পজিটিভলি নিলেন এবং সিনিয়র স্যাররা আমাদেরকে খুবই উৎসাহ দিলেন। একইভাবে এইভাবে স্যাররা প্রথম উৎসাহ পেয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেন, আইজি স্যারের সাথে যোগাযোগ করেন এবং আইজি স্যার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদেরকে খুবই সাপোর্ট দিলেন এবং উৎসাহ দিয়ে বললেন যে এরকম একটা জায়গা দেশের মধ্যে দেশ থাকা অসম্ভব, এটা শেষ করতে হবে এবং সন্ত্রাসকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, সন্ত্রাসী নির্মূলকে, এটাকে সন্ত্রাসীকে নির্মূল করতে হবে। তখন আমরা বেশ সাহস পেলাম, উৎসাহ পেলাম এবং আমরা কথাবার্তায় জানলাম মন্ত্রী মহোদয় এবং আইজি স্যারের কথার মাধ্যমে যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন এবং তিনি আমাদের এটার ব্যাপারে কনসার্ন আছেন এবং তিনিও চাচ্ছেন এটা একেবারে শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী এরকম কোনো জায়গা থাকবে না। তো আমরা অনেক উৎসাহ পেলাম, সাহস পেলাম এবং আমরা তখন একযোগে নেমে আমরা সম্মিলিত বাহিনী মিলে একেবারে সাঁড়াশি অভিযান দিয়ে এটা এই এতদিনে লিজেন্ডারি যে হিস্ট্রি, এটা সমাপ্তি ঘটালাম। অভিযানটা সম্পর্কে বলুন, কিভাবে প্রস্তুতি নিলেন, কি আপনাদের শারীরিক প্রস্তুতি ছিল, মানসিক প্রস্তুতি ছিল, ওখানে কি ফেস করবেন বলে আপনারা একটু আগাম ধারণা করেছেন, এটি একটু যদি ডিটেল বলতেন। অভিযানটা কীভাবে করলেন? কি সবাই বারবার ব্যর্থ হচ্ছে, র্যাবের একজন কর্মকর্তা মারাই গেলেন, তা আপনারা সাহস করলেন কীভাবে? এটা যদি একটু ডিটেল বলতেন। এইখানে আমরা যখন ওই যে প্রথম মিটিংয়ে একটা প্রাইমারি সিদ্ধান্ত নিলাম যে এটা হবে, স্যারেরা যখন মন্ত্রী মহোদয়, আইজি স্যার এবং প্রধানমন্ত্রী সব জায়গায় যোগাযোগ করলেন এবং সবখান থেকেই বলল যে এটা আমাদের হাই প্রায়োরিটি এবং কোনো সন্ত্রাসী থাকবে না, এটা একদমই নির্মূল করতে হবে। তখন এখানে আমি একটু কৃতিত্ব নিতে পারি, আমি একটু প্রপার স্টাডি করাছিলাম বেশ কিছুদিন আগে থেকে। তো আমি দেখলাম যে এখানকার যতবার অভিযান হয়েছে যথেষ্ট প্রস্তুতি ছিল, ম্যান পাওয়ার বলেন, আমাদের অস্ত্র শস্ত্র যেটাই বলেন, লজিস্টিক যত জিনিস যথেষ্ট ছিল, কিন্তু যেটা ছিল সেটা হলো একটা মানব ঢাল। ওই এলাকার প্রায় 20-50 হাজার নারী শিশু রাস্তায় নেমে যেত, পুরুষ লোকেরা নেমে যেত এবং ব্যাপকভাবে পুলিশের সাথে একটা মারামারি হতো। একটা সময় যে তাদের কল্যাণের কথা ভেবে, মানুষের ক্যাজুয়ালিটির কথা ভেবে আমাদেরকে ফিরে আসতে হতো। তো এরপরে আমি স্টাডি করে দেখলাম যে এই মানব ঢাল কীভাবে কন্ট্রোল করা যাবে। তো আমি এর ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখলাম যে তাদেরকে উস্কে দেওয়া হয় এই বলে যে তোমাদেরকে উচ্ছেদ করতে পুলিশ আসতেছে। তখন আমরা একটা পলিসি চেঞ্জ করলাম যে না, আমরা ভেতরে ওয়ার্ক করব এবং এটা তাদের বিশ্বাসে নিয়ে আসতে ব্যবস্থা করতে হবে যে আমরা কোনো উচ্ছেদে আসছি না, আমরা একেবারে সন্ত্রাস নির্মূলে অভিযানে আসছি এবং সন্ত্রাসীদের ধরাটাই আমাদের প্রধান কাজ।
এইটাকে আমরা সামনে রাখলাম, রেখে আমরা তবু ধরে নিলাম যে ভিতরে যেহেতু এতগুলো পাহাড়ে ওয়াচ টাওয়ার, তাদের যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে এবং মানুষও অনেক আছে, তাদের যে কোনো ধরনের বড় অভিযান, বড় আক্রমণ আমাদের প্রতি হতে পারে। সেই জায়গা থেকে আমরা এপিসি নিলাম, আমাদের বডি ওন ক্যামেরা নিলাম, আমাদের ড্রোন থেকে আমরা ফুটেজ নেওয়া শুরু করলাম যে ভেতরে কি চলছে না চলছে, এবং লাইভ এটা ড্রোন থেকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে আপ টু ডেট তথ্য পাচ্ছি কোথায় কি হচ্ছে। এইভাবে প্রত্যেকটা পাহাড় আমরা কন্ট্রোল করে নিয়ে ভেতরে প্রবেশ করে এরপরে আমরা বাধাগ্রস্ত হলাম এই সেই মানব ঢাল, পুরনো মানব ঢাল। তা আমাদের একটা প্রস্তুতি ছিল, আমরা বেশ কিছু গাড়ি ভরে আমরা মেয়েদের জন্য শাড়ি এবং বাচ্চাদের জন্য চকলেট, খেলনা, বিস্কুট এগুলো নিয়ে গিয়েছিলাম। তখন ঈদ রোজার সামনে ছিল, আপনারা জানেন তখন রোজার মাস চলে। তো আমরা প্রথমে আমরা 2-1 অফিসার নেমে, এবং আমাদের বেশ কিছু গাড়ির উপরে মাইকও বাঁধা ছিল। এটা হয়তো অনেক অবাক হচ্ছিল যে গাড়ির উপরে মাইক বাঁধা কেন। তা আমরা গাড়িগুলোকে ঘুরিয়ে তাদের দিকে মাইক দিয়ে আমরা বক্তব্য দেই, কখনো নিচে নেমে তাদের সামনে বক্তব্য দেই, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা উচ্ছেদে আসিনি, আমরা আমাদের সন্ত্রাসী অভিযানে এসেছি। তাদের জন্য ঈদের গিফট আছে, শাড়ি আছে, বাচ্চাদের জন্য চকলেট আছে, বিস্কুট আছে, খেলনা আছে। এইটা দিয়ে দিয়ে আমরা তাদেরকে প্রথমে একটা পজিটিভ ভাইব তৈরি করি ভেতরে, যে না, আমরা এখানে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড করে মানুষ খুন করতে আসিনি, আমরা এখানে প্রকৃত অর্থে সন্ত্রাস বিরোধী অভিযান। এই অপারেশনটা আবার বডি ক্যামেরায় বা নানান সিসি ক্যামেরায়, ড্রোন ক্যামেরায়, এখানে আবার পুলিশ সদর দপ্তর এবং হোম মিনিস্টার এবং অলসো এগুলো সবাই দেখছেন। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছিল ওই দিন, একই সাথে চট্টগ্রামে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছিল। চট্টগ্রাম কন্ট্রোল রুমে আমাদের তৎকালীন ডিআইজি স্যার, এখন র্যাবের ডিজি স্যার, এখন যিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্যার তিনি, এবং যত ঊর্ধ্বতন ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, ডিসি সাহেব, এসপি সাহেব, এবং আমাদের জিওসি স্যারও ছিলেন, খোঁজখবর নিচ্ছিলেন। তো মোটামুটি সবাই এটার সাথে ইনভলভ ছিল। একই সাথে পুলিশ হেডকোয়ার্টার একটা মোটামুটি ছোটোখাটো কন্ট্রোল রুমের মতোই ছিল। আমাদের বডি অন ক্যামেরা থেকে স্যারেরা দেখছিলেন, আইজি স্যার সহ অ্যাডিশনাল আইজি স্যার অনেকে ছিলেন। তারা আসলে এটা নিয়ে টেন্স ছিলেন এবং একই সাথে নির্দেশনা দিচ্ছিলেন এবং পরিস্থিতি ভেতরের বুঝে আমাদেরকে তাদের অভিজ্ঞতা থেকে পরামর্শও দিচ্ছিলেন। আমাদের এটা আসলে একটা জয়েন্ট এফোর্ট থেকে সুন্দরভাবে এরপরে বিস্কিট এবং চকলেট, নারীদের জন্য শাড়ি, এরপরে ওদেরকে কনভিন্স করলেন কিভাবে? আমাদেরকে এইভাবে প্রত্যেক পদে পদে বাধা তৈরি হয়েছে, আমরা তাদেরকে এইভাবে কনভিন্স করার চেষ্টা করেছি। আর একটা বিষয় আমরা খেয়াল রেখেছি, সেটা হলো প্রি পুলিশিং। আমরা আসলে একজন মানুষ সামনে পড়ে যাবে, তারপর তার সাথে আমরা রাইফেল ফাইট করব, গোলাগুলি করব, একজন মানুষ মারা যাবে ভেতরে। তো ভেতরে একজন মানুষ মারা গেলে আমরা কিন্তু এই সম্প্রীতি ভালোবাসা সম্পর্কটা রাখতে পারতাম না। তাহলে ওই নারী শিশু আর শাড়িতে, চকলেটে, বিস্কুটে খুশি হইতো না, কারণ তাদের বাবা বা ভাই মারা যাচ্ছে। তো আমরা এটা চেষ্টা করেছি একেবারেই আগে যে তাদেরকে যেখানে যেখানে তাদের পজিশন ছিল তাদেরকে নিরস্ত্র করা, কারণ নিরস্ত্র মানুষ যতই হোক আমাদেরকে ধরতে পারবে না বা কিছু করতে পারবে না। এইটা ছিল আমাদের ট্যাক্টফুল একটা কমান্ডো অভিযান বলতে পারেন। আমরা যতগুলো জায়গায় তাদের সশস্ত্র অবস্থান ছিল আমরা ঢুকে আগে তাদেরকে নিরস্ত্র করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছি কিন্তু নিরস্ত্র করেছি। এই জন্য আমাদের সাথে আসলে তাদের ওইভাবে গোলাগুলি হয়নি। এটা তো গেল সুযোগটা রাখি প্রথম অভিযান। এরপরে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাবেন, বিভিন্ন একাডেমি, বিভিন্ন ইনস্টিটিউশনের জন্য ঘোষণা দেবেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী যেতে না পারেন, আপনাদের চৌকি আছে, পাহারাদার রাস্তাটা কেটে দিল এবং ফাঁকা ফায়ার করলো। আপনারা এত সাকসেসফুলি আগেরটা করলেন, এরপরে আবার এই প্রক্রিয়াটা কি করে সম্ভব হলো এবং কেন করলো ওরা এগুলো? এবং আপনারা কি তাহলে সেই সময় সেই যে সন্ত্রাসী যারা জোটবদ্ধ এখনো পর্যন্ত তাদের নির্মূল করতে বা গ্রেপ্তার করতে পারেনি, যে পরে তারা আবার এই দুঃসাহসটা দেখালো? আমি আগের একটু এডিশন করে আসি, সেটা হলো আমাদের চলার পথে প্রচুর বাধা ছিল। রাস্তা অন্তত ওরকমই 7-8 জায়গায় কাটা ছিল। রাস্তার ভেতরে বড় বড় যে কাভার্ড ভ্যানগুলা, কোনোটা নষ্ট করে দাঁড় করানো ছিল, কোনোটা কাত করে ফেলে রাখা ছিল, তারপরে বেশ কিছু জায়গায় গাছ কেটে ফেলে রাখা ছিল। মানে আমাদের যত ধরনের অবস্টাকেল ক্রিয়েট করা যায় যে আমরা যেন ভেতরে একদম এক পাও যেতে না পারি। তা আমরা আমাদের বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা জিনিস সরিয়ে আমাদের বিকল্প রাস্তা তৈরি করে, কোথাও লোকাল বাড়িঘর থেকে কাঠ এনে কাঠগুলো ফেলে পরীক্ষা বন্ধ করে, কোথাও মাটি ফেলে, কোথাও ইট ফেলে আমরা আমাদের মতো করে চলে গিয়েছি এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। এবার আপনার পরের উত্তরটাই যাই, সেটা হলো যে আমরা এত কষ্ট করে
এটা করলাম। চকলেট শাড়ি দিয়ে বললাম যে সেখানে অবস্থান করলেন, এরপরে কারা এই রাস্তাটা খুঁজে ফেললো? এইটা আমি ওই রেফারেন্সই বলি যে আসলে যাদের ইচ্ছা যে এলাকার মানুষকে উত্তপ্ত করবে, উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে এবং মনে করেন যে একটা আন্দোলন তৈরি করে যদি বলা যায় যে ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী খুবই অত্যাচারী, গুলিটুলি করে মানুষ খুন করছে, তাহলে তো আমাদেরকে সরিয়ে দিতে পারবে এবং যারা আগে এখানে সন্ত্রাসী একটা সুবিধাজনক অবস্থায় ছিল তারা তো এটা ফেরত পাবে। তো ওই দিন বেসিক্যালি মজার বিষয় হলো আমরা যেটা অবজার্ভ করলাম যে 2 ঘন্টা তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় তো তারা আসলে সফল হয়নি, তাদের ফিরেই যেতে হয়েছে। তাহলে কেন এই আক্রমণ বা কেন এই তাদের প্রচেষ্টা? তা আমরা লাস্ট অফ অল খুঁজে পেলাম যে, আর মজার বিষয় হলো তারা ককটেল ফুটিয়েছে, তারা অনেক কিছু করেছে, হ্যাঁ করেছে, কিন্তু এটা আমরাও বোঝার চেষ্টা করলাম যে কেন, কারণটা কি, যে যেখানে আমাদের ক্যাম্পে একটা স্পটও পড়ে নাই, কোথাও একটা গুলির দাগও নাই, তাহলে তারা এই গুলিগুলো ফুটালো কোথায়, বা একটা ককটেল ফুটালো কোথায়, বা কেন ফুটালো? তো আমাদের তখন আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের পুলিশিংয়ের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমাদের মনে হয়েছে ওদিন রাত হলো 25 তারিখ রাতে যদি তাদের এই গোলাগুলির উস্কানিতে, ক্যাম্প ভাঙার উস্কানিতে আমরা যদি প্রতিহত করতে যে একটা শক্ত অবস্থানে যাই, হতে পারতো আমাদের সাথে তাদের গোলাগুলিতে 1-2 জন আহত হতে পারতো বা নিহত হতে পারতো। এটাকেই তারা ইস্যু করে পুরো এলাকার মানুষকে আবেগিক করে তুলে এই রাস্তায় নামিয়ে নিয়ে এসে আন্দোলন করে যে এই ভেতরে আমরা অনেক অত্যাচার করছি, তাহলে আমাদের আর প্রয়োজন নাই, চলে যেতে হবে। আর এইভাবেই যদি ধরেন রাস্তায় রাস্তায় আন্দোলন চলতে থাকে 2 দিন 5 দিন 7 দিন, আল্লাহ মাফ করুক 1 জন 2 জন 10 জন যদি মারা যেত, তাহলে সেই লাশগুলো নিয়ে আন্দোলন করত। এরকম করলে আসলে শেষ পর্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়ের যে একটা যাবার প্ল্যান ছিল সেটা হয়তো হতোই না। তো আমরা এই সব কিছু মাথায় রেখে, যে প্রশাসনিক সব কিছু মাথায় রেখে, আমাদের প্রতি উস্কানি হতে পারে, কেন হতে পারে, এসব মাথায় রেখে আমরা ওদিন আমাদের চরম ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু তার মানে তো তারা এখনো নির্মূল হয়নি, তারা এখনো আছে। নির্মূলের বিষয়টা হলো যে ওইখানে আপনি যদি ধরেন প্রায় 35,000 ঘর বাড়ি। এটা কোথায়? এদের তো এখনো অ্যারেস্ট করা যায়নি, তারা কোথায়? আপনারা এত সাকসেস, তো তাদেরকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তার মানে তারা যেহেতু বাইরে আছে, তাদের লোকজনও বাইরে আছে। এইটা ইয়াসিন এবং ইয়াসিনের যে 2-5 জন 10 জন আছে, তাদের 3 জন কিন্তু অলরেডি বিদেশি অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছে এই অভিযানের পরে বিভিন্ন জায়গা থেকে। ইয়াসিনের লোকজন, তার ডান হাত বাম হাত এরকম। আর ইয়াসিন এবং আর একজন বাকি আছে হয়তো তার ছেলে, ছোট ভাই ফারুক। এরা আমাদের মোটামুটি আমরা চেষ্টা করছি, আশা করি এরা নিশ্চয়ই কারো শেল্টারে আছে, রাজনৈতিক শেল্টার বা প্রভাবশালী। এখানে চট্টগ্রাম জন্য তো অনেকেই তাদেরকে বছরের পর বছর এরকম আমাদের মনে হচ্ছে না। হ্যাঁ, বছরের পর বছর টিকে ছিল তারা। গত 15-17 বছর অনেকের শেল্টারে ছিল, আমরা হিস্ট্রি পাই। কিন্তু এখনকার শেল্টারের সুযোগ নেই, কারণ আমরা এরকম কোনো চাপ অনুভব করছি না। করলে তো বুঝতাম শেল্টারে আছে। আর একই সাথে যদি এরকম বলি যে আমাদের উপর আসলে এখন কর্মক্ষেত্রে খুবই ফ্রিডম, আমাদের উপর কোনোই প্রেশার নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যতদূর জেনেছি বা এই জঙ্গল সলিমপুরের ইতিহাস আদ্যপান্ত ঘেটে যেটা মনে হচ্ছে যে এখানে জমি ব্যবসা একটা বড় ইস্যু, এবং এটির কর্তৃত্ব স্থাপন অবৈধভাবে, এটাও একটা ইস্যু। সেখানে অনেকে রিয়েল এস্টেট ব্যবসা করার চেষ্টা করেছেন, অনেকের বাগান আছেন। আসলে ইয়াসিন বা আক্তার বা মুক্তার বা অন্যান্য যারা আছে, তারা শুধুমাত্র সেখানে যে খুবই প্রভাবশালী তা না, এদেরকে নিয়ে কেউ না কেউ তো খেলে, কোনো না কোনো একটি মহল আছে যা এদেরকে দিয়ে সুবিধা নেয়। অবশ্যই নেয়। আপনি আলাপে বলছিলেন যে অনেক সময় ওখানে অপহরণ করে নিয়ে যাওয়ারও তথ্য টুকটাক আছে। তো অপহরণকারীদের ওইটা নিরাপদ অভয়ারণ্য, তো এই বিষয়টা তো যারা চট্টগ্রামে যারা প্রভাবশালীরা রয়েছেন তারা তো জানতেন। তো এই আপনারা তদন্ত করতে গিয়ে বা তল্লাশি করতে গিয়ে এই জাতীয় কোনো কিছু কি পেয়েছেন? আপনি নাম না বলেন আর না বলেন, সেই জাতীয় ইনভলভমেন্টটা কি পেয়েছেন একটু? আমরা গত
সাল থেকে 2010 থেকে 25 পর্যন্ত, মানে মোটামুটি 24-25 পর্যন্ত আমরা অনেক ধরনের 24 পর্যন্তই বলা যায়, 10 সাল থেকে 24 পর্যন্ত তাদের এই বাড়াবাড়িটা বেশি ছিল। পরবর্তীতে আর ওইরকম বাড়াবাড়ি নেই। আর বর্তমান সরকার আসার পরে আমরা যখন হার্ডলাইনে চলে গেলাম, তখন বেসিক্যালি আর এদের ওই ধরনের মুরব্বি নেই, বা থাকলেও তারা হয়তো এখন নিজেরাই দুর্বল। আর অতীতের কথা তো আর আপনিও বোঝেন, আমিও বুঝি, এটা তো আসলে নিশ্চয়ই কিছু ছিল, না হলে এতদূর পর্যন্ত আসতে পারে নাই। আর ওখানে কার আশ্রয় প্রশ্রয় এরকম বিষয়গুলো এই মুহূর্তে নেই। আর অতীতে যাদের আশ্রয় প্রশ্রয় ছিল তাদেরকে আমরা এই মুহূর্তে কাছে পাচ্ছি না, তারা এমনিতেই রাজনৈতিক কারণে পলাতক রয়েছে। এখন সরকারের পরিকল্পনাটা কি জঙ্গল সলিমপুর নিয়ে, যেটি মন্ত্রী মহোদয়? জঙ্গল সলিমপুর নিয়ে আমাদের মন্ত্রী মহোদয় গিয়েছেন, দেখেছেন সরজমিন। তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে এখানে যারা বাসিন্দা আছে তাদেরকে কোনো ধরনের উচ্ছেদ ছাড়া, অর্থাৎ ক্ষয়ক্ষতি ছাড়া, যেটুকু খোলা জায়গা, ফাঁকা জায়গা আছে ওখান থেকে জমির পরিস্থিতি বুঝে, আইন কানুন বুঝে তিনি প্রথমে কারাগার দিতে চান। আমাদের পুলিশের 3টা ক্যাম্প, বিজিবির ক্যাম্প, র্যাবের ক্যাম্প দিতে চান। আর ভবিষ্যতে সম্ভবত কিছু ক্যান্টনমেন্টের বিষয় থাকবে, জমি কিছু থাকতে পারে, পুলিশ একাডেমি থাকতে পারে, পুলিশ একাডেমির কথা বলেছেন। আর ওখানে আরও র্যাবের একটা ট্রেনিং স্কুলের কথা উঠেছে, আলোচিত হয়েছে, বিজিবিরও একটা স্থাপনার কথা আলোচিত হয়েছে। এখন সবটাই হলো পরিকল্পনা। এখন একমাত্র জেলখানাটা তাদের 2022 সালে সম্পূর্ণ কাগজই প্রায় হয়ে গেছে বলা যায়, তারা হয়তো খুব শীঘ্রই কাজে যেতে পারে। আর আমাদের পুলিশ ক্যাম্প, বিজিবি ক্যাম্প, র্যাব ক্যাম্প, এটা তো আইন শৃঙ্খলার জন্য খুব অতীব প্রয়োজন। এটা হয়তো আমরা খুব দ্রুত। ক্যাম্প দিয়ে কি এগুলো কন্ট্রোল করা যায়? ক্যাম্পে কয়টা মানুষ থাকে? 2 লাখ যদি জনবসতি থাকে, কেন এখনই তো পারছেন না? এটা আপনার পয়েন্ট ঠিক আছে। জনসংখ্যা অনুপাতে এখানে একটা তদন্ত কেন্দ্র হলেই ভালো হয়, কিন্তু এই মুহূর্তে তো আসলে একটা তদন্ত কেন্দ্র হতে গেলে তার জনবল বরাদ্দ, বিভিন্ন তার স্থাপনার বাজেট বরাদ্দ, এ ধরনের বহু কিছুর একটা আইন কানুন এবং সরকারি নীতিমালার ব্যাপার থাকে। এটা একটু সময় সাপেক্ষ। তো এটা হয়তো হয়ে যাবে, কালে কালে হয়তো হয়ে যাবে, প্রয়োজনের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এটা হয়তো হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে ক্যাম্প এই জন্য যে যাতে পুলিশ, বিজিবিরা অবস্থান করতে পারে এবং ওখানকার পুরো আইন শৃঙ্খলা বিষয়টা খেয়াল রাখতে পারে। ধন্যবাদ নাজিমুল হক, আমাদেরকে অত্যন্ত মূল্যবান তথ্য দিয়ে জানানোর জন্য। সত্যি দর্শক, এতক্ষণ আমরা ছিলাম 71 পডকাস্টে। আগামীতে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মহিম মিজান। সবাইকে ধন্যবাদ।